প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি মর্জিনা আক্তার মুনমুন, প্রভাষক বাংলা, ফেনী সরকারি কলেজ। উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্রের বাংলা বানানের নিয়মের উপরে আজকে আমি তোমাদের ক্লাস নেব। এর আগের ক্লাসগুলোতে তোমাদেরকে বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করেছি। শুরুতে আমি বানান কি সেটা একটু বলবো এবং কেন প্রমিত বাংলা বানান রীতি প্রবর্তন করা হয় এই সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলি। বানান শব্দটি এসেছে মূলত সংস্কৃত বর্ণন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে বর্ণ বিশ্লেষণ। আমরা জানি যে সময়ের বিবর্তনে বিভিন্ন ভাষার আগমনের মধ্য দিয়েই বাংলা ভাষা সমৃদ্ধ হয়ে বর্তমান সময়ে উপনীত হয়েছে। ফলে নানা ভাষার সংমিশ্রণ কিংবা বিয়োজন ও নানাবিধ উচ্চারণের কারণে বাংলা ভাষার বানানে বিভ্রাট দেখা দেয়। আর তাই শব্দের ব্যুৎপত্তি ও প্রচলিত উচ্চারণ, শব্দের ব্যুৎপত্তি হচ্ছে শব্দের উৎস, যেখান থেকে শব্দের উৎপন্ন, ও প্রচলিত উচ্চারণ উভয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে বানানের নিয়ম প্রবর্তন করা হয়। এক্ষেত্রে হচ্ছে 1935 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে কয়েকজন মনীষীকে নিয়ে বাংলা বানানের সুনির্দিষ্ট কিছু নিয়ম বেঁধে দেওয়ার কাজটি বা দায়িত্বটা প্রথম পালন করা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তারপরেও বাংলা বানানের পুরোপুরি কিন্তু সমতা আনা সম্ভব হয়নি। তবুও বাংলা বানানের ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মকে আদর্শ নিয়ম হিসেবে অনুসরণ করা হয়। আমাদের দেশেও বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি বাংলা বানানের সংস্কারের চেষ্টা করেন। পরবর্তীতে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ইত্যাদি প্রতিষ্ঠানের অনুসৃত বাংলা বানানের নিয়মের আলোকে 1992 সালে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করা হয় এবং যার সর্বশেষ সংস্করণ হচ্ছে 2012 সালে। আমরা যে নিয়মটা অনুসরণ করব সেটা হচ্ছে বাংলা একাডেমি প্রণীত 2012 সালের হচ্ছে বাংলা বানানের নিয়ম। বানানটা কেন, বানান শেখার প্রয়োজনীয়তা, কেন বানান শুদ্ধ বানানটা জানতে হবে এবং বিশেষ করে তোমাদের কেন বানান শেখাটা প্রয়োজন এই সম্পর্কে আমি কিছু কথা বলেছি। লিখিত ভাষায় শুদ্ধরূপে মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে বানান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যে ভাষায় কথা বলি না কেন, তার যদি মনের ভাবটা প্রকাশ করি, তার লিখিত রূপটাই হচ্ছে কি বানান। এবং এই বানানটা যদি লিখতে হয় সেক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? শব্দ ব্যবহার করতে হবে। বাংলা ভাষায় কেউ যদি লিখতে চায় তবে তাকে অবশ্যই বাংলা ভাষার শব্দসমূহ ব্যবহার করে লিখতে হবে। যে ভাষায় লিখুক না কেন, লেখার ক্ষেত্রে তাকে ওই ভাষার শব্দসমূহ কিন্তু ব্যবহার করতে হবে। যেহেতু লেখার ক্ষেত্রে শব্দের ব্যবহার অপরিহার্য, তাই শুদ্ধভাবে লেখার জন্য শুদ্ধ বানান শেখার কোনো বিকল্প নেই। আমরা যদি কোনো বাক্য বা কোনো ভাষাকে যদি শুদ্ধভাবে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে সবার আগে যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওই ভাষার শব্দগুলোকে শুদ্ধরূপে জানা, মানে বানানটা আমরা শুদ্ধরূপে জানতে হবে, তাহলে হচ্ছে আমরা শুদ্ধভাবে লিখতে পারবো। আর শিক্ষার্থীদের জন্য শুদ্ধ বানান ব্যবহার করে লেখা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ ভুল বানানে লিখলে স্বাভাবিকভাবে পরীক্ষার খাতায় কাঙ্ক্ষিত নম্বর থেকে বঞ্চিত হতে হবে। কারণ হচ্ছে যখন একজন পরীক্ষক কোনো শিক্ষার্থী বা পরীক্ষার্থীর খাতা দেখেন, তখন কিন্তু তাকে কিভাবে মূল্যায়ন করে? সাধারণত তার লেখা দেখে, তার ভাষা জ্ঞান বা কিংবা তার বানান দেখেই কিন্তু তার উত্তরটাকে মূল্যায়ন করে। তো এই ক্ষেত্রে হচ্ছে একজন শিক্ষার্থীকে সবার আগে গুরুত্বপূর্ণ তার বানানকে শুদ্ধভাবে শেখা এবং লিখতে পারা, তাহলে হচ্ছে সে তার পূর্ণাঙ্গ নম্বর পাবে। এছাড়াও ভাষা জ্ঞান একজন মানুষের ব্যক্তিত্বের পরিচয় বহন করে। শুদ্ধ বাক্যে শুদ্ধ বানানে না লিখলে কখনো কখনো বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়। অনেক সময় এমন হয় যে হয়তো তোমাদেরকেও কেউ একজন কোনো একটা বানান জিজ্ঞেস করলো, তোমরা ওই ক্ষেত্রে হয়তো শুদ্ধ বানানটা
হয়তো বলতে পারছো না বা লিখতে পারছো না, বা অনেক সময় তোমরা ভুল বানান লিখলে কি অনেকে এটা নিয়ে হয়তো হাসাহাসি করতে পারে, বা যেটা হচ্ছে কখনো কখনো আমাদেরকে কি করে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। তাই অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে, শুদ্ধ বানান শেখার কোনো বিকল্প নেই এবং শুদ্ধ বানান শিখতে হবে। বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে তোমাদের যে ধরনের প্রশ্ন হয়ে থাকে, যেহেতু এটা একটা ব্যাকরণের অংশ, এখানে এর আগে ক্লাসে বলেছিলাম যে তোমাদের 6টি প্রশ্ন থাকবে। 6টা প্রশ্নের মধ্যে হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম একটা, এর আগে ক্লাসগুলো উচ্চারণ নিয়ম যখন পড়েছি তখন বলেছি কী ধরনের প্রশ্ন হতে পারে। এখন হচ্ছে তোমাদের বাংলা বানান থেকে কী ধরনের প্রশ্ন হয় আমি একটু বলছি। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের 5টি নিয়ম উদাহরণসহ লিখো। বা এমনও হতে পারে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণসহ লিখো। মোদ্দা কথা হচ্ছে তোমাদেরকে বাংলা একাডেমি প্রণীত যে বানানগুলো আছে, বানানের নিয়মগুলো, ওখান থেকে হয়তো যে কোনো 5টা নিয়ম তোমাদেরকে লিখতে হবে, যার হচ্ছে উদাহরণ দিয়ে তোমাদেরকে উদাহরণসহ কিন্তু তোমাদেরকে নিয়মগুলো লিখতে হবে। এ ধরনের আরও অনেক প্রশ্ন হতে পারে, আমি তোমাদের বোঝার জন্য 2টা প্রশ্ন বলেছি। আর এর বিকল্প অথবা দিয়ে আরেকটা প্রশ্ন হয়, যেটা হচ্ছে তোমাদেরকে 8টি তোমাদের বানান দেওয়া থাকবে, বানানগুলো অশুদ্ধ থাকতে পারে কিংবা শুদ্ধ থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে তোমরা বানানের ওই 8টা থেকে যে কোনো 5টি বানান, শুদ্ধ বানান তোমাদেরকে লিখতে হবে। এটা হচ্ছে বিকল্প প্রশ্ন দিয়ে এই প্রশ্নটা থাকবে। এক্ষেত্রে হচ্ছে বানানটা শুদ্ধ দিতে পারে বা মাঝে মাঝে তোমাদেরকে যাচাই করার জন্য হয়তো অশুদ্ধ বানান দিবে, বা তোমাদেরকে যাচাই করার জন্য হয়তো 2-1টা শুদ্ধ বানানও দিয়ে দিতে পারে। তো তোমরা হচ্ছে ওটা যদি পড়া থাকে তাহলে তোমাদের এক্ষেত্রে সমস্যা হবে না, তোমরা শুদ্ধ উচ্চারণটাই শুদ্ধ বানানটাই তোমরা লিখতে পারবে। তো আজকে শুরুতে আমরা যে নিয়মগুলো পড়ব সেটা হচ্ছে তৎসম শব্দের নিয়মাবলী, যেটা হচ্ছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে তৎসম শব্দের ক্ষেত্রে আমরা যে নিয়মগুলো দেখতে পাবো সেই বিষয় নিয়ে আমি বলছি। প্রথম নিয়মটা খেয়াল করো, যেসব তৎসম শব্দে হ্রস্ব ই দীর্ঘ ই বা হ্রস্বাউ দীর্ঘাউ উভয় শুদ্ধ, কেবল সেসব শব্দে হ্রস্ব ই তারপর হচ্ছে হ্রস্বাউ এবং তার কার চিহ্ন যেমন হ্রস্ব ইকার হ্রস্বাউকার হবে। বলা হচ্ছে যে তৎসম শব্দের ক্ষেত্রে যেখানে হচ্ছে আমরা দেখতে পাবো যে কোনো শব্দের বানানের ক্ষেত্রে যেটা হ্রস্ব ইকার দিয়েও লেখা যায় কিংবা দীর্ঘ ইকার হ্রস্বউকার কিংবা দীর্ঘ উকার দুটো রূপেই লেখা যাচ্ছে, কিন্তু একটা বিষয় খেয়াল করো, আমরা উচ্চারণ যখন করি তখন কিন্তু সেটা আমরা পার্থক্য দেখতে পাই না, কিন্তু লেখার ক্ষেত্রে তখন আমরা পার্থক্যটা বুঝতে পারি যে এটা হ্রস্ব ইকার এটা দীর্ঘ ইকার। তো অনেক সময় এটা নিয়ে সমস্যার সৃষ্টি হয় যে এখানে কি আমি হ্রস্ব ইকার দিব কিংবা দীর্ঘ ইকার ব্যবহার করব, কোনটা দিলে শুদ্ধ হবে বা কোনটা আমি ব্যবহার করব। তো এই ধরনের সমস্যাগুলোর সমাধানকল্পে কিন্তু বাংলা একাডেমি এই নিয়মগুলো প্রবর্তন করে। তো তাই হবে যে শব্দগুলো এখানে হচ্ছে তৎসম শব্দের ক্ষেত্রে, আমি আবারও বলছি তোমরা নিয়মগুলো কিন্তু তৎসম কিংবা সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। তো ওইখানে হচ্ছে যদি দুটো শব্দে মানে দুটা বানানি যদি বানার ক্ষেত্রে যদি হ্রস্ব ইকার দীর্ঘ ইকার দুটোই দেওয়া যায়, সেক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা হ্রস্ব ইকারটা অবশ্যই ব্যবহার করব। আমরা উদাহরণগুলো খেয়াল করো, যেমন হচ্ছে পদবীটা আগে কিন্তু হ্রস্ব ইকার দিয়ে যেমন লেখা হতো, অনেকে আবার দীর্ঘ ইকার দিয়ে লিখতো, সেক্ষেত্রে কিন্তু কোনো ভুল ছিল না। যেহেতু এখন বাংলা একাডেমি নিয়ম করে দিয়েছে আমরা অবশ্যই এটা কি করব, হ্রস্ব ইকার দিয়েই লিখব। তারপর হচ্ছে রচনাবলী, এখানেও কিন্তু দীর্ঘ ইকার দিয়েও লেখা যায়, আমরা হ্রস্ব ইকার দিয়ে লিখব। ধরণীতেও হ্রস্ব ইকার ব্যবহার করা যায় দীর্ঘ ইকার দুটোই। এরপর হচ্ছে পল্লী, আমরা এখনও অনেকে পল্লী বানানে কিন্তু দীর্ঘ ইকার বলে দিয়ে ফেলি, এখানে কিন্তু আমরা হ্রস্ব ইকার ব্যবহার করব। এরপর হচ্ছে সরণী, তারপর হচ্ছে শ্রেণী, তোমরা এখনও দেখবে যে অনেকে যেমন একাদশ দ্বাদশ শ্রেণী যখন লিখতে যাও এখনও অনেকে কিন্তু এই বিষয়টা ভুল করে লিখো যে এটা কি হচ্ছে তোমরা দীর্ঘ ইকার দিয়ে লিখো, কিন্তু এখন এটা হচ্ছে হ্রস্ব ইকার দিয়ে লেখাটাই উত্তম। তোমরা দ্বিতীয় নিয়মটি খেয়াল করো, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। রেফের পর
রেফ যেখানে থাকবে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে সেখানে হচ্ছে আগে ছিল দ্বিত্ব মানে হচ্ছে দুইবার বানানটার ক্ষেত্রে দুইবার ওই ব্যঞ্জন বর্ণটা লেখা হতো। যেমন হচ্ছে অর্জন, আগে কিন্তু এই নিয়মটি ছিল যখন রেফ থাকতো কোনো ব্যঞ্জন বর্ণের উপর তখন ওই ব্যঞ্জন বর্ণটি দুবার লিখতে হতো সংযুক্ত আকারে, কিন্তু এখন আমরা সেটা লিখি না, আমরা এই ধরনের লেখাগুলো লিখিও না, আমরা এটা দেখতেও পাই না। সেটা হচ্ছে যেমন এখন আমরা লিখি অর্জন, কারণ এটা প্রয়োজন হচ্ছে না। তারপর হচ্ছে কর্ম, আমরা এখন লিখি হচ্ছে কর্ম, ময় সংযুক্ত রেফের যে বর্ণটার সাথে সংযুক্ত, এখন সেটা আমরা লিখছি না। তারপর হচ্ছে কার্যের সাথে এখানে হচ্ছে জ অন্তস্থ জ, এর সাথে জফলা, এখন জফলাটা আমরা লিখি না, কিন্তু এরপরেও কিন্তু তোমরা খেয়াল করলে দেখবে অনেক জায়গায় কিন্তু এটা ভুল বানান, যেমন কার্যালয় এটা ভুল বানান লেখা থাকে, তোমরা কিন্তু এই ভুলটা করবে না। এরপর হচ্ছে মূর্ছা, যেমন চ ছ সংযুক্ত, এখন কিন্তু চ আর থাকছে না, শুধু ছটা আমরা দেখতে পাই। এরপর হচ্ছে সূর্য বানান ক্ষেত্রে কিন্তু আগে এটা লেখা ছিল বা এরকম যে তখন হচ্ছে জফলাটা লেখা হতো, এখন কিন্তু আর জফলা আমরা লিখি না বা দেওয়ার প্রয়োজন হয় না। এক্ষেত্রে হচ্ছে অনেকগুলো শব্দই আছে, আমি তোমাদের বোঝার জন্য কয়েকটা শব্দই শুধু দেখিয়েছি। তারপরে নিয়মটায় আসি। সন্ধির ক্ষেত্রে ক, খ, গ এবং ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হয়। এই নিয়মটা হচ্ছে সন্ধির ক্ষেত্রে বলা হচ্ছে, তবে সন্ধিবদ্ধ না হলে উও এর স্থানে অনুস্বার হবে না। হ্যাঁ, এখানে দুটো কথা বলা হচ্ছে। প্রথম বাক্যটি হচ্ছে সন্ধির ক্ষেত্রে যদি ক, খ, গ, ঘ পরে থাকে এবং তার পূর্বে যদি ম থাকে, সেক্ষেত্রে আমরা যে শব্দটা পাবো সেটা হচ্ছে অনুস্বার হবে। আর যদি শব্দটি যদি সন্ধির সাহায্যে গঠিত না হয়, আমরা জানি যে অনেক মাধ্যমে নানা নিয়মের মধ্য দিয়ে একটা শব্দ গঠিত হয়, সেটা হতে পারে সন্ধির সাহায্যে কিংবা সমাসের সাহায্যে কিংবা প্রত্যয় প্রকৃতির সাহায্যে। এই নিয়মগুলো সাহায্যে নতুন কোনো শব্দ গঠিত হয়, ঠিক এখানে সন্ধির কথাটাই বলা হচ্ছে। তবে সন্ধিবদ্ধ না হলে উভয়ের স্থানে অনুস্বার হবে না। যেমন খেয়াল করো, অহংকার, আমরা যখন অহংকার সন্ধি বিচ্ছেদ করি তখন আমরা কি লিখি, আমরা অহংকার অনুসারের জায়গায় ম হস চিহ্নটা আমরা ব্যবহার করি, অহম যোগ কার। আর বাংলা উচ্চারণের মতো সন্ধি ক্ষেত্রেও কিন্তু হস চিহ্নটা বসানোটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে শুধু একটা ভেঙে দেখিয়েছি। আর সন্ধি বিচ্ছেদ বা সন্ধির নির্ণয়ে যে ভেঙে লেখাটা, এটার ক্ষেত্রে কিন্তু কথাটা বলেছে যে ক, খ, আমরা দেখব যে ক, খ, গ, ঘ এরপরে হচ্ছে মটা বসবে, ময়ের স্থানে হচ্ছে অনুসার হবে। তোমরা দেখো অহম যোগ কার, মানে কয়ের আগে মটা বসছে, কিন্তু মটা যখন একটা সন্ধির সাহায্যে গঠিত শব্দ হচ্ছে সেক্ষেত্রে অনুসারটা ময়ের জায়গায় কিন্তু অনুসার আমরা পাচ্ছি। ঠিক একই রূপ হচ্ছে ভয়ঙ্কর, ভয়ম যোগ কর। এরপর হচ্ছে সঙ্গীত, সম যোগ গীত, শুভঙ্কর, শুভম যোগ কর। তোমরা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে এই নিয়মগুলো তোমরা দেখেছো এবং সন্ধি বিচ্ছেদ করেছো। তারপরে উদাহরণগুলো খেয়াল করো। অঙ্কের ক্ষেত্রে কিন্তু এখানে উঁ যোগ ক সংযুক্ত, এখানে কিন্তু আর আমরা অনুস্বার পাচ্ছি না। এখানে না পাওয়ার কারণটা পরের লাইনে পরের বাক্যে বলা হয়েছিল নিয়মের, তবে সন্ধিবদ্ধ না হলে উঁ এর স্থানে অনুস্বার হবে না। মানে বলা হচ্ছে যদি শব্দটি সন্ধির সাহায্যে গঠিত না হয় সেক্ষেত্রে আমরা কি করব, অনুস্বারটা দিব না। যার কারণে অঙ্ক লিখতে তোমরা এখনও অনেকে এটা লিখে থাকো স্বরেয় অনুস্বার ক, কিন্তু এটা নিয়মটা হবে উঁ সংযুক্ত ক। একই রকম নিয়ম হচ্ছে আতঙ্ক, যেখানে আমরা উঁ লিখব, বঙ্কিম কিংবা হচ্ছে শৃঙ্খলা ইত্যাদি শব্দের ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো দেখতে পাবো। তারপরে নিয়মটা খেয়াল করো, সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দে দীর্ঘ ইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে হ্রস্ব ইকার হয়। বলা হচ্ছে এটা সংস্কৃত ইন প্রত্যয়ান্ত। তোমরা জানো যে কোনো শব্দের শুরুতে যদি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় সেটাকে আমরা বলি হচ্ছে উপসর্গ, এবং শব্দের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে আমরা বলি প্রত্যয়। তো প্রত্যয়ের শেষে বলছে প্রত্যয়ান্ত, মানে প্রত্যয়ের অন্তে কিংবা প্রত্যয়ের শেষে যদি সংস্কৃত ইন আমরা পাই, মানে ইন প্রত্যয়টা আমরা যদি পাই সেক্ষেত্রে কি বলছে,
দীর্ঘ ইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে, যদি সমাসের সাহায্যে অন্য কোনো শব্দের সাথে সমাসবদ্ধ হয়ে নতুন শব্দ গঠন করে, সেক্ষেত্রে আমরা ওই দীর্ঘ ইকারটা কি হয়ে যাচ্ছে, হ্রস্ব ইকার হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে গুণী, আমরা যখন গুণী লিখতে যাব সেক্ষেত্রে আমরা হচ্ছে দীর্ঘ ইকারটা ব্যবহার করব, কিন্তু যখন আমরা গুণীকে গুণীর সাথে জন নিয়ে একটা সমাসবদ্ধ পদ বা শব্দ হবে, সেক্ষেত্রে সেটা গুণী জন হ্রস্ব ইকার হয়ে যাবে। একই রূপ হচ্ছে প্রাণী, প্রাণীটাও তোমরা অনেকে ভুল করো, যেখানে হচ্ছে প্রাণী শুধু যদি প্রাণী লেখা হয় শব্দ, সেক্ষেত্রে আমরা দীর্ঘ ইকার ব্যবহার করব। কি যদি প্রাণীর সাথে যদি বিদ্যা যোগ হয়, সেক্ষেত্রে আমরা আর দীর্ঘ ইকার ব্যবহার করব না, ওখানে হচ্ছে হ্রস্ব ইকারটা হবে। একই রূপ হচ্ছে মন্ত্রী, মন্ত্রীর ক্ষেত্রে হচ্ছে মন্ত্রী যদি থাকে আমরা দীর্ঘ ইকার দিব, আর যদি মন্ত্রীর সাথে মন্ত্রীর পরিসরটা যদি সংযুক্ত হয়, তখন হচ্ছে আমরা আর সেটাকে দীর্ঘ ইকার ব্যবহার করব না, অবশ্যই হ্রস্ব ইকার ব্যবহার করব। এর পরের নিয়মটা খেয়াল করো, ইন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে, আগেরটাও ছিল ইন, এটাও ইন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ত বা সংযুক্ত ত বা হচ্ছে তা প্রত্যয় যুক্ত হলে ইকার হবে, সেই হ্রস্ব ইকারটা দীর্ঘ ইকারটা হবে, হ্রস্ব ইকারে রূপান্তর হবে। যেমন হচ্ছে কৃতি, আমরা যখন বলি কৃতি শিক্ষার্থী, তখন কিন্তু কৃতির সাথে হচ্ছে আমরা দীর্ঘ ইকার ব্যবহার করি বা করব, কিন্তু যখন কৃতির সাথে ত ব সংযুক্ত হবে, মানে প্রত্যয়টা যুক্ত হবে কৃতিত্ব, তখন কিন্তু আর আমরা সেটা কৃতি ক্ষেত্রে আমরা হ্রস্ব ইকার ব্যবহার করব। একরূপ হচ্ছে দায়ী, দায়ী থেকে শব্দ তা তব সংযুক্ত শব্দ হচ্ছে, তো আমরা দায়িত্ব। মন্ত্রী ক্ষেত্রে দীর্ঘ ইকার, যদি মন্ত্রিত্ব তব সংযুক্ত প্রত্যয় হয়, সেক্ষেত্রে আমরা হ্রস্ব ইকার লিখব। তারপরে নিয়ম দেখো, শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেটা আগে লেখা হতো, কোনো শব্দের শেষে আমরা অনেক শব্দ বানানের ক্ষেত্রে শব্দের পরে আমরা বিসর্গ ব্যবহারটা দেখে থাকি শব্দের অন্তে, কিন্তু এখন হচ্ছে সেই ধরনের কোনো নিয়ম নেই, বা এখন হচ্ছে কোনো বিসর্গ আমরা ব্যবহার করব না। যেমন হচ্ছে ইতস্ততের পরে হচ্ছে একটা বিসর্গ থাকতো, মূলত কিংবা হচ্ছে ফলত, প্রধানত, কার্যত, বস্তুত, এগুলোর পরে হচ্ছে আগে হচ্ছে বিসর্গ ব্যবহার করা হতো, এখন বাংলা একাডেমি পর্যন্ত নিয়মে এই বিসর্গ ব্যবহার করার কথা মানে মানা করা হয়েছে, তাই আমরা এগুলোকে বানানোর ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যাতে এগুলোতে আমরা ভুলেও বিসর্গ ব্যবহার না করি। এছাড়াও নিম্নলিখিত ক্ষেত্রে শব্দ মধ্যস্থ বিসর্গ বর্জিত রূপ গৃহীত হবে। অনেক ক্ষেত্রে হচ্ছে শব্দের মাঝখানে এখনো কিছু কিছু বানানের ক্ষেত্রে আমরা বিসর্গ দেখতে পাবো বা আমরা লিখি, কিন্তু কিছু কিছু বানানের ক্ষেত্রেও কিন্তু বিসর্গ হবে না, যেটা হচ্ছে আগে ছিল। যেমন হচ্ছে দুস্থ, এটা হচ্ছে বানানের মাঝখানে হতো, তারপর হচ্ছে নি পরে, যেমন নি বিসর্গ ছিল, তারপরে স্তব্ধ, এখন কিন্তু সেটা বসানো দরকার হচ্ছে না, সরাসরি এটা হয়ে যাচ্ছে নিস্তব্ধ। নিঃশ্বাস, এখনও অনেকেই নিঃশ্বাসের ক্ষেত্রে আমরা এই বানানটা ভুল করি, নির পরে আমরা একটা বিসর্গ দিয়ে থাকি, কিন্তু সেটা হবে না, এখানে হয়ে যাবে নিঃশ্বাস, বিসর্গ উঠে যাবে। একই রূপ হচ্ছে নিষ্পৃহ। বাংলা বানানের নিয়মের উপর আজকে আলোচনা এতটুকুই। তোমাদেরকে আরও নতুন নিয়ম নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা হবে, কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকেও। আল্লাহ হাফেজ।